ফিরে এলাম বিরতির পর। ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার রহস্য মৃত্যু। ক্যাম্পাসের একটি ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার পড়ুয়ার। ঋতম মণ্ডল নামের ওই পড়ুয়া মেকানিক্যাল বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ছিল। আইআইটি খড়গপুরে পড়ুয়ার রহস্য মৃত্যু। ক্যাম্পাসের একটি ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ঋতম মণ্ডল নামে ওই পড়ুয়ার। জানা গিয়েছে মেকানিক্যাল বিভাগে ৪র্থ বর্ষের পড়ুয়া ছিলেন ঋতম। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ১৫:১২ নাগাদ পুলিশের কাছে খবর যায়। তারা গিয়ে ক্যাম্পাসের একটি ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে ঋতমের। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহত বাড়ি কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়। ঘটনার কিছু আগেই ঋতমের বাবা মা আইআইটি সিকিউরিটি রুমে ফোন করেছিলেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ওই পড়ুয়া আত্মহত্যা করেছেন। বস্তুত একের পর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছে খড়গপুরের আইআইটি। চলতি বছরই এখনো পর্যন্ত দেশের প্রাচীনতম আইআইটিতে ৪ জন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত ৩ বছরেও একাধিক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে। খড়গপুর আইআইটির বিভিন্ন হোস্টেল থেকে উদ্ধার হচ্ছে পড়ুয়ার দেহ। শুক্রবার উদ্ধার হলো ফের আর এক পড়ুয়ার দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। সরকারি এসি বাসগুলিকে ইতিমধ্যেই যাত্রী সাথী অ্যাপের আওতাধীন করা হয়েছে। এই পদক্ষেপের পর একটি ক্লিকেই বাসের অবস্থান জানতে পারেন যাত্রীরা। এবার আগামী কিছু মাসের মধ্যেই অধিক সংখ্যক সরকারি এবং বেসরকারি বাস এই অ্যাপের আওতায় আসতে চলেছে। বৃহস্পতিবার ময়দান টেন্টের বৈঠকে এমনই পরিকল্পনা করা হলো। মাসখানেকের মধ্যে শতাধিক সরকারি বেসরকারি বাসকে যাত্রী সাথী অ্যাপের আওতায় আনা হবে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার ময়দান টেন্টে এক বৈঠকে এই পরিকল্পনা নেওয়া হয় পরিবহন সচিব সৌমিত্র মোহনের উপস্থিতিতে। বৈঠকে উপস্থিত ছিলেন বেসরকারি বাস সংগঠনের প্রতিনিধিরাও। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আগস্ট মাসের মধ্যে সরকারি বেসরকারি মোট ৬৫টা রুটকে এই অ্যাপের আওতায় আনা হবে, যার মধ্যে ৪০টা সরকারি আর ২৫টা বেসরকারি বাস রুটকে এই অ্যাপের আওতায় আনার টার্গেট রাখা হয়েছে। যার ফলে এবার সরকারি এসি বাসের পাশাপাশি সাধারণ সরকারি ও বেসরকারি বাসের অবস্থান জানতে পারবেন যাত্রীরা। বৈঠক শেষে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওয়ান্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, আমরা সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করব। আমাদের সংগঠনের ৮টি রুটের বাস আগস্ট মাসের মধ্যে এই অ্যাপের আওতায় আনার চেষ্টা করছি। সিটি সাবারবান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, সরকার যেমন বলছে আমরা চেষ্টা করছি সব রকম সহযোগিতা করার। আমাদের সংগঠনের বেশ কিছু রুটকে দ্রুত অ্যাপের আওতায় আনা হবে। মনে করা হচ্ছে এই প্রক্রিয়া শুরু করলে মানুষ আগে থেকেই বোঝা যাবেন কতক্ষণে বাস আসবে। পাশাপাশি প্রত্যেক বাস স্টপেজে ডিজিটাল বোর্ড বসানো নিয়েও এদিন আলোচনা হয় বৈঠকে, যেখানে কোন বাস কখন আসবে সেই সময় দেখানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। মদ কেলেঙ্কারির অভিযোগে ইডির হাতে গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল। শুক্রবার কয়েক ঘন্টা তল্লাশির পরই গ্রেফতার চৈতন্য। এক স্যান্ডেলে মোদি এবং অমিত শাহকে উদ্দেশ্য করে পোস্ট ভূপেশ বাঘেলের। কয়েক ঘন্টা তল্লাশির পর গ্রেফতার ছত্তিশগড়ের প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল। কয়েক কোটি টাকার মদ কেলেঙ্কারির অভিযোগে শুক্রবার সকাল থেকেই প্রবীণ কংগ্রেস নেতা ভিলাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে ইডি। দুপুর নাগাদ চৈতন্যকে গ্রেফতার করেন ইডির আধিকারিকেরা। ইডি তল্লাশি চলাকালীন ভূপেশ বাঘেলের দপ্তরের তরফে এক এক্স বার্তায় জানানো হয় ইডি এসে গিয়েছে, কারণ শুক্রবারই হল বিধানসভার অধিবেশনের শেষ দিন। আদানির জন্য রায়গঞ্জ জেলার তামনারে নির্বিচারে গাছ কাটার ইস্যু নিশ্চয়ই উঠবে, তাই ভিলাইয়ের বাড়িতে সাহেব ইডি পাঠিয়ে দিয়েছেন। ইডির অভিযোগ, মদ কেলেঙ্কারির এই চক্রে পূর্বতন সরকারের অনেক কেষ্টবিষ্টরা জড়িত। সরকারি অফিসার, রাজনীতিক এবং মদ ব্যবসায়ীদের এক বিশাল জাল জড়িয়েছিল, যে চক্র 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত ছত্তিশগড়ে মদ বিক্রি করে অবৈধভাবে
2161 কোটি টাকা সংগ্রহ করেছিল। অভিযোগ রয়েছে এই চক্র মদ বিক্রি এবং বন্টন ব্যবস্থায় ঘোটালা পাকিয়ে রেখেছিল। সরকারি মদের দোকানের হিসেবে ব্যাপক গরমিল করে বেআইনিভাবে টাকা নয়ছয় করা হয়েছিল। মদ বিক্রির পরিমাণের একটা বিরাট অংশ সরকারি কোষাগারে জমা হতো না। সরবরাহকারী এবং দোকান খুলতে বিশাল অঙ্কের ঘুষ নেওয়া হতো। এর আগে আয়কর বিভাগও এই কেলেঙ্কারির জাল প্রথম ফাঁস করে। শুক্রবার কয়েক ঘন্টা তল্লাশির পর বিলাইয়ের বাড়ি থেকেই গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য। ইডির দাবি, মদ কেলেঙ্কারির একটা অংশ চৈতন্য বাঘেল এবং তার ঘনিষ্ঠদের জমি বাড়ির ব্যবসায় তছরূপ করা হয়েছে। তারপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন 18 জুলাই তার ছেলের চৈতন্য জন্মদিন। একটি এক্স বার্তায় ভূপেশ বাঘেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে লিখেছেন, ছেলের জন্মদিনে এই উপহারের জন্য ধন্যবাদ। হাই নিউজ নেটওয়ার্ক। রণবীর সিং বর্তমানে ধুরন্ধর ছবির শুটিংয়ে ব্যস্ত। তবে এবার ধুরন্ধরের জন্যই বিপাকে পড়তে হলো রণবীরকে। ছবির সেট থেকে বেশ কয়েকটি নেপথ্য দৃশ্য ভাইরাল হয়েছে। তাতে দেখা গেল ধুরন্ধরের সেটে উঠছে পাকিস্তানের পতাকা, আর সেই ক্যামেরাবন্দি দৃশ্য নেটপাড়ায় ভাইরাল হতেই বিতর্কের মুখে রণবীর সিং। রণবীর সিং বর্তমানে ধুরন্ধর ছবির শুটিংয়ে ব্যস্ত। সম্প্রতি নিজের জন্মদিনে সেই সিনেমার লুক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেতা। তবে এবার ধুরন্ধরের জন্যই বিপাকে পড়তে হলো রণবীরকে। কেন? আসলে ছবির সেট থেকে বেশ কয়েকটি নেপথ্য দৃশ্য ভাইরাল হয়েছে। তার একটিতেই দেখা গেল ধুরন্ধরের সেটে উঠছে পাকিস্তানের পতাকা, আর সেই ক্যামেরাবন্দি দৃশ্য নেটপাড়ায় ভাইরাল হতেই বিতর্কের সম্মুখীন রণবীর সিং। আসলে পেহেলগাঁও সন্ত্রাসের পর থেকে একাংশের মনে জন্ম নিয়েছে পাকিস্তান বিদ্বেষ, যার জেরে পাক শিল্পীদেরও রিয়াদ করতে নারাজ বলিউডের ফিল্ম সংগঠনগুলি। সর্দারজি 3 ছবিতে একাধিক পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় সম্প্রতি বয়কটের মুখে পড়তে হয়েছে দিলজিৎ দোসাঞ্জকেও। তার সিনেমা মুক্তি পায়নি ভারতে। এমন আবহে রণবীর সিং এর পরবর্তী ছবির ধুরন্ধরের সেটে পাকিস্তানের পতাকা দেখে রেগে কাই নেট ভুবন। কারো প্রশ্ন, সেটে পাকিস্তানের পতাকা কেন রাখা হয়েছে? আবার কারো কটূক্তি, বলিউডের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। যদিও একাংশ মনে করছেন চিত্রনাট্যের প্রয়োজনেই এই পতাকা ব্যবহার করা হয়েছে, তবে কেউ কেউ আবার নির্লজ্জ বলে রণবীর সিংকে কটাক্ষ করতেও ছাড়লেন না। উল্লেখ্য, ধুরন্ধর আদতে বাস্তব ঘটনা অবলম্বনেই তৈরি, যদিও ছবির কাহিনী নিয়ে এখনো মুখ খোলেননি নির্মাতারা। তবে শোনা যাচ্ছে এই ছবিতে নাকি অজিত টোকলের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। পাকিস্তানের মাটিতে দুঃসাহসী ভারতীয় গুপ্তচরদের কর্মকাণ্ড নিয়েই নাকি ছবির গল্প সাজানো হয়েছে। হয়তো সেই কারণেই পাকিস্তানের পতাকা উঠছে সেটে। তবে এসব যুক্তি মানতে নারাজ নেটপাড়া। 83 সার্কাস, জয়েশ ভাই জোয়ারদার কোনো ছবি দর্শকের মনে দাগ কাটতে পারেনি। 23 রকি ও রানি ভালো আয় করলেও পাঠান, জওয়ান, গদ্দার 2 কিংবা অ্যানিমেল এর ব্যবসার ধারে কাছেও ছিল না। 24 সালের রোহিত শেট্টির সিংহাম এগেইনের ডার্ক সাইডে কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগন, করিনা কাপুরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। এদিকে ডন 3 কাজ নিয়ে নিত্যদিন নিত্য নতুন তথ্য। শুটিং শুরু হওয়ার কোনো খবরই নেই। এই অবস্থাতেই ধুরন্ধর সিনেমা নিয়ে বিতর্কে জড়ালেন রণবীর সিং। হাই নিউজ নেটওয়ার্ক। বর্তমানে ট্রেন্ডিং এ চলছে লাবুবু পুতুল। রূপকথার খোকসের মতো দেখতে এই পুতুল কেনার ভিড়ে সকলেই। কিন্তু কেন এই পুতুলে মজলেন জেনজিরা? পুতুল বললে যেমন মিষ্টি মিষ্টি ব্যাপার চোখের সামনে ভাসে, একে দেখে মোটেই তা মনে হবে না। বরং প্রথম দর্শনে ঠাকুমার ঝুলির রূপকথার গল্পের খোকসের কথা মনে পড়তে পারে। ঠিক সেই রকমই ঘন রোমশ শরীর, খাড়া খাড়া কান, বড় বড় দাঁত, আর তাতে ভীষণ দর্শন এক হাসি। আর আপাতত এমন দেখতে একটি পুতুল নিয়ে গোটা পৃথিবীর গদগদ দশা। ছোটরা নয়, এই পুতুল কেনার জন্য হুড়োহুড়ি পড়েছে বড় শিশুদের মধ্যে, যারা তথাকথিত জেনজি, বয়স 25 থেকে 45-এর মধ্যে। বয়স্ক এই শিশুরা অবশ্য খেলার জন্য পুতুল কিনছেন না। তারা আপাতত খোকস পুতুল কিনে তার সঙ্গে ছবি দিচ্ছেন। কারণ
ওই পুতুলের মালিক হওয়ার ঘোষণাই এখন বড় ব্যাপার, যা গত জুন মাসের পরে আরো বড় হয়েছে। কারণ জুনে এমন একটি পুতুল নিলামে বিক্রি হয়েছে যার দাম প্রায় 1.5 কোটি টাকা। পুতুলটির নাম লাবুবু। যদিও সেই পুতুল আর নিছক পুতুল নেই, রাক্ষস কিংবা খোখোশের ছোটখাটো কার্টুন সংস্করণের মতো দেখতে ওই পুতুল এই মুহূর্তে একরকম স্ট্যাটাস সিম্বল। অধিকাংশ মানুষ নতুন গাড়ি, দামি ঘড়ি, ভালো ফোন কিনলে যেমন প্রদর্শন করে থাকেন, লাবুবুও সেভাবেই দেখছেন তারা। ট্রেন্ডে গা ভাসিয়েছেন মার্কিন পপ তারকা রিহানা, ডুয়া লিপা থেকে শুরু করে ফুটবল তারকা ডেভিড বেকহাম, এমনকি হালে ভারতীয় অভিনেত্রী উর্বশীও হাজির হয়েছিলেন এমন পুতুল ব্যাগে আটকে। উর্বশীর সেই সংগ্রহ দেখে ঈর্ষান্বিত হয়েছেন অনেকেই। কিন্তু লাবুবু নিয়ে এত মাতামাতি কিসের? লাবুবু নিয়ে মাতামাতি শুরু হয়েছে 2024 সালের এপ্রিল থেকে। কে পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের শিল্পী লিসা ওই লাবুবু পুতুল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, জানান লাবুবুর প্রতি তার একান্ত অনুরাগের কথা। সেই ইনস্টাগ্রাম স্টোরি বদলে দেয় লাবুবুর ভাগ্য। তা নয়তো লাবুবু পুতুল 2019 সাল থেকেই ছিল বাজারে। তারও 4 বছর আগে লাবুবু চরিত্রটি তৈরি হয় খেলনার দুনিয়ায়, লেখা হয় বই, কিন্তু তারপরও লাবুবুর নাম সেভাবে ছড়ায়নি। অবশ্য সব জিনিসেরই সঠিক সময় থাকে। লাবুবু পুতুল হয়তো সেই সৌভাগ্যেরই অপেক্ষা করছিল। লাবুবু স্রষ্টা কাসিং লুই হংকংয়ের শিল্পী, যদিও তার ছোটবেলা কেটেছে নরওয়েতে, আর সেখানেই অদ্ভুত দর্শন লাবুবুর সৃষ্টির শুরু। বছর 7 ছোট্ট কাসিং নতুন দেশে এলেও সেখানকার ভাষা বুঝতে পারত না। স্কুলের শিক্ষকেরা বোঝার সুবিধার জন্য তাকে নরওয়ের লোকগাথার ছবি দেওয়া বই উপহার দিয়েছিলেন। সেই বইয়ে রাক্ষস, খোখোশ, ভূত, প্রেত, অলৌকিকের দুনিয়াকে ভালোবেসে ফেলে কাসিং। শুরু হয় তাদের নিয়ে আঁকিবুকি। সেই অভ্যাস বড় হয়েও কাটল না। আঁকাকেই পেশা বানালেন কাসিং। অবসর পেলেই ফুটিয়ে তুলতেন ছোটবেলায় পড়া নরওয়ে লোকগাথার অদ্ভুত সেই সব চরিত্রদের। কেউ অদ্ভুত দর্শন বামন, তো কেউ জঙ্গলের ভূত। কখনো সখনো সেই সব চরিত্রদের মিলিয়ে মিশিয়ে একেবারে নতুন ধরনের চরিত্রও তিনি তৈরি করতেন। 2015 সালে সেই সব চরিত্রদের আদলেই তৈরি করলেন পুতুলের সিরিজ। নাম দিলেন মনস্টার কার্নিভাল। বিদঘুটে দেখতে, ঝকঝকে ধারালো দাঁত আর রহস্যময় দুষ্টু হাসির সেই পুতুলদের নাম রাখা হলো লাবুবু। কিন্তু মিষ্টি দেখতে পুতুলদের ভিড়ে অদ্ভুত দর্শন ওই পুতুল হালে পানি পায়নি। 2019 সালে অন্য একটি খেলনা সংস্থা পপ মার্ট লাবুবুর দায়িত্ব নেয়। রহস্যময় পুতুলকে আরো রহস্যময় বানাতে তারা লাবুবুর জন্য তৈরি করে ব্লাইন্ড বক্স, যেখানে প্যাকেট না খোলা পর্যন্ত ক্রেতা বুঝতে পারবেন না তার ভাগ্যে লাবুবুর কোন সংস্করণটি জুটতে চলেছে। এই স্ট্র্যাটেজি লাবুবুর কাজে লাগে। ধীরে ধীরে ওই পুতুল নিয়ে বাড়তে শুরু করে মানুষের মধ্যে আগ্রহ। পুতুলের সংগ্রাহকরা লাবুবুর বিরল মডেলগুলির জন্য মাত্রা ছাড়া অর্থ ব্যয় করতে শুরু করেন। গত 2.5 মাসে লাবুবু নিয়ে মাতামাতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এতটাই যে হাই অ্যান্ড ফ্যাশন থেকে শুরু করে নরম পানীয়র ব্র্যান্ড সবেতেই জুড়েছে এই পুতুল। আন্তর্জাতিক বিলাসী ফ্যাশন সংস্থাগুলি লাবুবু ভাবনায় ভর করে এনেছে বিশেষ পোশাকের সম্ভার। আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহের মঞ্চেও দেখা মিলল এই আদুরে অথচ রহস্যময় পুতুলের। লাবুবুর এক ঝলক নিজেদের সঙ্গে জুড়তে কারাকারি পড়ে গিয়েছে জনপ্রিয় খাবার কিংবা পানীয়র ব্র্যান্ডগুলির মধ্যে। কারণ সবাই ট্রেন্ডে থাকতে চায়, আর এই ট্রেন্ডের প্রভাবেই একটি সাধারণ পুতুলের দাম প্রায় আকাশ ছুঁয়েছে। লাবুবু বিভিন্ন মাপের, বিভিন্ন ধরনের রয়েছে। তাদের প্রত্যেকেরই গায়ের রং, চোখের রং, দাঁতের রং আলাদা। তাদের আলাদা হাবভাবও। দাম নির্ভর করে নকশা এবং আকৃতির ওপর। সাধারণত সবথেকে ছোট লাবুবু 1300 টাকা থেকে শুরু। বড়গুলির দাম প্রায় লাখ খানেকের মতো। তবে বিশেষ বিশেষ লাবুবু এই দামে ধার ধারে না। যেমন চীনে 4 ফুট 3 ইঞ্চি লাবুবু নিলামে উঠেছে প্রায় 1.5 কোটি টাকায়। 40 সেন্টিমিটারে 3টি লাবুবু বিক্রি হয়েছে প্রায় 6.5 লক্ষ টাকায়। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। কয়েকদিনের টানা বৃষ্টিতে নাজেহাল দশা হয়েছিল রাজ্যবাসীর। নিম্নচাপ সরে যাওয়াতে আবহাওয়ার উন্নতি হয়েছে। আগামী কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল করবে গোটা রাজ্যবাসীকে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে এরই মধ্যে শুক্রবার বেলার দিকে কলকাতায় ভারী বৃষ্টি হয়েছে। বিকেলের পর আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কয়েকদিনের টানা বৃষ্টিতে নাজেহাল দশা হয়েছিল রাজ্যবাসীর। নিম্নচাপ সরে যাওয়ায় আবহাওয়ার উন্নতি হয়েছে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা, তবে অন্যান্য জেলায় মোটের ওপর রোদ ঝলমলে আকাশ থাকবে। বেড়েছে তাপমাত্রাও। আগামী কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করবে রাজ্যবাসীকে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে শনিবার থেকে ফের বৃষ্টিতে ভাসতে পারে উত্তরের জেলাগুলি। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, ফলে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে 2-1 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জেলার 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার ও উত্তর দিনাজপুরে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।